আজকে ক্লাস 8-এর বই থেকে বর্গ এবং বর্গমূল এই চ্যাপ্টারটা শুরু করব ভাবছি। তো এটার যে প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা বলতে আমরা কি বুঝি। পূর্ণবর্গ সংখ্যাটা কি? যদি কোনো স্বাভাবিক সংখ্যাকে অপর একটি স্বাভাবিক সংখ্যার বর্গ হিসাবে প্রকাশ করা যায় তবে সেই সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা বলে। জিনিসটা কীরকম? আচ্ছা, আমি লিখে দিচ্ছি, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি কোনো স্বাভাবিক সংখ্যাকে অপর একটি স্বাভাবিক সংখ্যার বর্গ হিসাবে প্রকাশ করা যায় তবে সেই সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা বলে। ঠিক আছে, আমি সংজ্ঞাটা লিখে দিলাম। যদি কোনো স্বাভাবিক সংখ্যাকে অপর একটি স্বাভাবিক সংখ্যার বর্গ হিসাবে প্রকাশ করা যায় তবে সেই সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা বলে। আচ্ছা, তার আগে বুঝে নিই স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, কোন সংখ্যাগুলিকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা অথবা তাকে বলে ন্যাচারাল নাম্বার। কোন সংখ্যাগুলি? অর্থাৎ যে সংখ্যাগুলি দিয়ে আমরা গণনার কাজ করি, যেমন 1, 2, 3, 4... এই সংখ্যাগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা নিয়ে যখন কাজ করব তখন এই স্বাভাবিক সংখ্যা নিয়ে কিন্তু আমরা কাজ করব। এখন কোন সংখ্যাগুলিকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো? মনে করো একটা স্বাভাবিক সংখ্যা নিলাম 4 একটা স্বাভাবিক সংখ্যা, এই যে স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে 4। এই 4কে যদি আমি আর একটি স্বাভাবিক সংখ্যার বর্গ হিসাবে প্রকাশ করতে পারি, আরেকটি স্বাভাবিক সংখ্যা নিলাম 2, এই যে 2 একটা স্বাভাবিক সংখ্যা, তার বর্গ লেখা যায় কি না? অবশ্যই লেখা যায়। তাহলে যদি কোনো স্বাভাবিক সংখ্যাকে অপর একটি স্বাভাবিক সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায় তাহলে সেই সংখ্যাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা বলবো। তাহলে এই 4কে আমরা কি বলবো? 4কে বলবো পূর্ণ বর্গ সংখ্যা। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি। 16 একটা স্বাভাবিক সংখ্যা, কারণ এই স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে আছে। 16কে আমরা প্রকাশ করতে পারি আরেকটি স্বাভাবিক সংখ্যা 4 তার বর্গ দিয়ে, পারি তো? কাজেই 16 হবে কি? পূর্ণবর্গ সংখ্যা। 25 এটা একটা স্বাভাবিক সংখ্যা, তাকে প্রকাশ করতে পারি আরেকটি স্বাভাবিক সংখ্যা 5
তার বর্গ হিসাবে। সুতরাং 25 হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখন বুঝতে পারলে তোমরা, যদি কোনো স্বাভাবিক সংখ্যাকে অপর একটি স্বাভাবিক সংখ্যার বর্গ হিসাবে প্রকাশ করা যায়, তাহলে সেই সংখ্যাগুলিকে আমরা বলবো কি পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা। আচ্ছা, এখন এই পূর্ণবর্গ সংখ্যাকে প্রকাশ করার জন্য আরেকটা পদ্ধতি আছে, আমি ওটাও দেখিয়ে দিচ্ছি। এটা লিখে দিচ্ছি দ্বিতীয় পদ্ধতি। দুটোই শিখে রাখো, অঙ্ক করতে কাজে লাগবে। দ্বিতীয় পদ্ধতিতে আমরা পূর্ণবর্গ সংখ্যা কীভাবে প্রকাশ করব? যদি কোনো, আমি লিখে দিচ্ছি, যদি কোনো সংখ্যার, এখানে সংখ্যা বলতে স্বাভাবিক সংখ্যা, যদি কোনো সংখ্যার মৌলিক উৎপাদকগুলোকে জোড়ায় জোড়ায় প্রকাশ করা যায়, জোড়ায় জোড়ায় প্রকাশ করা যায়, তবে সেই সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। পূর্ণবর্গ সংখ্যা বলে। দ্বিতীয় পদ্ধতিটা কি? যদি কোনো সংখ্যার মৌলিক উৎপাদকগুলোকে জোড়ায় জোড়ায় প্রকাশ করা যায়, তবে সেই সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। একটা উদাহরণ দিলে এই জিনিসটা পরিষ্কার হবে। মনে করি একটা সংখ্যা নিলাম, মনে করি সংখ্যাটি হলো 324। 324 একটা সংখ্যা নিলাম। এখন এটা কি পূর্ণবর্গ সংখ্যা? এই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে? হ্যাঁ, তখনই হবে যদি আমি এই 324 সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলিকে যদি আমি জোড়ায় জোড়ায় প্রকাশ করতে পারি। তাহলে প্রথম মৌলিক উৎপাদকগুলি বের করে চলো, ভাগ পদ্ধতি বের করব। 324 2 দিয়ে ভাগ করো, 2 কে 2, 12, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে ভাগ করো, 8 দুগুণে 16, 2 কে 2, 3 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6, 8 থেকে 6 গেলে 2, 21, 3 7 21, আবার 3 দিয়ে ভাগ করো, 3 নং 27, আবার 3 দিয়ে ভাগ করো, 3 3 9। তাহলে মৌলিক উৎপাদকগুলো কী পেলাম? 2 2 3 3 3 3। তাহলে আমরা লিখতে পারি 324 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2, তারপর এই যে এটা এক জোড়া, 3 ইন্টু 3 ইন্টু আবার এক জোড়া 3, 3 ইন্টু 3। তাহলে কি এই যে 324 সংখ্যাটা আমি নিয়েছিলাম, এই 324 সংখ্যার মৌলিক উৎপাদকগুলিকে বের করার পর দেখলাম মৌলিক উৎপাদকগুলিকে আমরা জোড়ায় জোড়ায় প্রকাশ করতে পারছি। তাহলে সিদ্ধান্ত কী হলো? সুতরাং 324 সংখ্যাটি হলো একটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা
বলতে পারি কোনো সংখ্যা পূর্ণবর্গ হবে কি হবে না। যে সংখ্যাটা দেওয়া থাকবে ওটার মৌলিক উৎপাদকগুলি বের করব। বের করে যদি দেখি যে মৌলিক উৎপাদকগুলিকে জোড়ায় জোড়ায় আমি প্রকাশ করতে পারছি, তাহলে ওই সংখ্যাটা হবে পূর্ণবর্গ সংখ্যা। আর যদি মনে করি যে জোড়ায় জোড়ায় সবগুলোকে প্রকাশ করতে পারছি না, কোনো একটা মৌলিক উৎপাদক একবারেই আসলো, তবে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। নেক্সট ভিডিওতে আমি আরেকটা অঙ্ক করব, তাহলে তোমাদের কনসেপশনটা আরও পরিষ্কার হবে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো।